স্বস্তিককে মারতে আসলে বিধানকে ধরে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিককে খেতে দিয়েছে স্বপ্না অর্থাৎ গীতার মা। তখনই ফোন করেছে জাগৃতি আর বলে, এই যে স্বপ্না দেবী, আমার ছেলেকে আপনি কি খাওয়াচ্ছেন বলুন, কি খাওয়াচ্ছেন আমার ছেলেকে? স্বপ্না দেবী বলে, আপনার ছেলে নিজের ইচ্ছায় এখানে খেতে এসেছে, আমি তো ওকে জোর করিনি। আর সব থেকে একটা বড় কথা, ও যেমন আপনার ছেলে, এটা সত্যি কথা, ও তেমনি আমার বড় জামাই, আমারও তো ইচ্ছে করে আমার জামাইকে খাওয়াতে। জাগৃতি বলে, আপনাদের যা মুরদ, কি খাওয়াবেন আপনারা? জানি, খুব ভালো মতন জানি আপনাদের কতটুকু যোগ্যতা আছে আর কতটুকু নেই, তাই বলছি একদম বাড়াবাড়ি করবেন না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। স্বপ্না তখন বলে, আমি তো কোনো বাড়াবাড়ি করেছি বলে আমার মনে হচ্ছে না, আমি যা করেছি তা আমার করার কথাই ছিল। এর মধ্যেই সাত্বিককে ফোনটা দেয় স্বপ্না। জাগৃতি বলে, সাত্বিক তুই কি খাচ্ছিস? বল সাত্বিক তুই কি খাচ্ছিস? তখনই সাত্বিক বলে, এই তো রুটি তরকারি খাচ্ছি মা। তখন সাত্বিক বলে, খাবি? এর মধ্যেই সাত্বিককে জাগৃতি বলে, খাবি না, তুই ওই খাবার কিছুতেই খাবি না। জাগৃতি ফোন থেকে খাবার অর্ডার দিতে চায় আর বলে, আমি এক্ষুনি তোর জন্য খাবার অর্ডার করে দিচ্ছি, তুই ওই খাবারই খাবি, আর না, আর অন্য কোনো খাবার না। সাত্বিক বলে, মম, তুমি বরং অনলাইনে আনা খাবারটা নিজের জন্যই দাও। অনলাইনে নিয়ে আসা খাবারের মধ্যে সেই রকম মায়া, মমতা, ভালোবাসা থাকে না যেটা এই রুটি তরকারিতে আছে। বিশ্বাস করো মম, অনেক 5 স্টার হোটেলের খাবার আমি খেয়েছি, বাড়ির খাবার খেয়েছি, তোমার হাতে রান্নাও খেয়েছি, কিন্তু এইখানের খাবারটা সম্পূর্ণ আলাদা। এই খাবারের টেস্ট অন্য সব খাবারের কাছে হার মেনে যাবে না, বুঝতে পেরেছ? বরং অন্য সব খাবার এই খাবারের কাছে হার মেনে যাবে। জাগৃতি বলে, সাত্বিক? সাত্বিক তখন বলে, হ্যাঁ মা, আর একটা কথা, গীতাকে বলে দিও আর গিনিকেও বলে দিও, তোমার সাথে তো গীতা দেখা হয়, যে গীতা খুব ভালো মেয়ে, এটা স্বীকার করে ওর সামনে, আর গিনি যেটা করেছে সেটাকে অন্যায় করা বলে, বুঝেছো? জাগৃতি আর কিছু বলতে পারে না, ফোনটা কেটে দেয়। স্বস্তিককে বলতে থাকে, ওঠ না বাবা, ওঠ না, তোকে যে উঠতেই হবে, তুই একমাত্র আছিস যে সত্যিটা বলতে পারিস। কিন্তু স্বস্তিকের অবস্থা তো খারাপ, সেই যে বিছানায় শুয়েছে তারপর থেকে আর উঠছে না। এর মধ্যেই কৃপানের কথাগুলোই ভাবতে থাকে ভজন মিত্তির। কৃপান বলেছিল, রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দাও, তারপর বিধানকে ওই নার্সিংহোমেই ভর্তি করে দাও। একবার যদি বিধান ওই নার্সিংহোমে ভর্তি হয়ে যায়, তারপরেই ওই স্বস্তিক মুখার্জিকে শেষ করতে পারবে। আমার কাছে খবর আছে স্বস্তিক মুখার্জি একটু একটু করে ভালো হয়ে উঠছে, আর এই স্বস্তিক মুখার্জি যদি ভালো হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের বিপদ অনিবার্য। তাই বলছি, যা করবে ভেবেচিন্তে তাড়াতাড়ি করে ফেলো, হাতে সময় বড্ড কম। ভজনও কৃপানের কথা মতো কাজ করবে বলে ঠিক করেছে, সেই জন্যই ভজন হাঁটাচলা করতে থাকে আর ভাবতে থাকে ঝামেলাটা তাড়াতাড়ি শুরু হয়ে গেলেই ভালো। অন্যদিকে ব্রজবালা বসে বসে ভাবতে থাকে কোর্টে ঠিক কী ঘটল। তার মধ্যেই চলে এসেছে জাগৃতি। জাগৃতি এসে ব্রজবালাকে বলে, মা, আপনি আজকে কোর্টে গিয়ে আপনার ছেলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কেন? কিসের জন্য? ওই গীতা আপনার কাছে এতটাই আপন হয়ে গেল? উত্তর দিন মা, আপনি কেন গিয়েছিলেন? ব্রজবালা বলে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। জাগৃতি বলে, কেন দেবেন না? বলুন মা, কেন দেবেন না? যে অন্যায় আপনি করেছেন সেই অন্যায়ের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি আবারও প্রমাণ করে দিলেন যে আপনি ওর সৎ মা। ব্রজবালা বলে, বৌমা, তুমি আর এসব নিয়ে কথা বাড়িও না, বুঝেছো? অগ্নিজিৎ মুখার্জি যে অন্যায় করেছে তার শাস্তি তো পাবেই। একটা নির্দোষ মেয়েকে শাস্তি দিতে চাইছে, তার নিজের ছেলে সাত্বিক, সেও কোনো অন্যায় করেনি, তাও তাকে তোমরা শাস্তি দিচ্ছ। যখন জানতে পারবে না সত্যিটা, তখন নিজেকে আর ক্ষমা করতে পারবে না, মিলিয়ে নিও আমার কথা। জাগৃতি বলে, আমি আর এসব কিছু শুনতে চাই না মা, আমি শুধু এটুকু জানি আমার ছেলে সাত্বিকী আর গীতা দুজন মিলে স্বস্তিকের এই অবস্থা করেছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। অন্যদিকে মেহেক খাবার নিয়ে এসেছে ব্রজবালার জন্য। জাগৃতি বলে, এসব কি? মেহেক বলে, এসব ঠাম্মির জন্য নিয়ে এসেছি, আমার পাপা তো কাকিমণিদেরকে বারণ করে দিয়েছে যাতে ঠাম্মিকে খাবার না দেয়, কিন্তু আমি তো আর এতটা বেইমান হতে পারবো না, আমি ঠাম্মিকে ভালোবাসি, ঠাম্মির জন্য খাবার এনেছি। জাগৃতি বলে, বেইমান, ঘরশত্রু বিভীষণ বলেই বেরিয়ে যায়। তখনই ব্রজবালা বলে,
আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। আমি এখনও ক্ষমতা থেকে একটুও সরিনি। বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার কাজটুকু ঠিকভাবেই করতে পারবো। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। অন্যদিকে গীতা সকাল সকাল কোর্টে যাচ্ছিল। লিকারদা বলে, এই গীতা, কোথায় যাচ্ছিস তুই এখন? গীতা বলে, একটু কোর্টে যেতে হবে গো। তখনই লিকারদা বলে, আরে চৌরঙ্গি মোড়ে ব্যাপক ঝামেলা হচ্ছে রে, ওখানে যাস না। দুই রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা লেগেছে, ক্লাবে টিভি চলছিল, সেখানেই দেখলাম। গীতা ছুটে গিয়ে টিভি দেখতে শুরু করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিধানকে কেউ মারছে। তার মধ্যেই গীতা বলে, এটাই তো সেই বিধান। তার মধ্যে খবরে এটাও বলে যে যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে। গীতা বলে, স্থানীয় নার্সিংহোম? স্থানীয় নার্সিংহোম কোনটা? লিকারদা বলে, কেন, তোর বর যেখানে ভর্তি রয়েছে সেটাই তো, সেখানেই নিয়ে যাওয়া হয়েছে সব আহতদের। গীতা বুঝতে পারে হাত পাতা হয়েছে আবারও, তাই জন্য তাড়াহুড়ো করে স্কুটি নিয়ে বেরিয়ে যায়। লিকারদা বলে, কোথায় যাচ্ছিস? গীতা বলে, আসছে এক্ষুনি, যাবো আর আসবো, বলেই বেরিয়ে গেছে। এর মধ্যেই সমস্ত আহতদের নিয়ে যাওয়া হয়েছে নার্সিংহোমে। ডাক্তারবাবুকে ইচ্ছে করে ব্যতিব্যস্ত করে দেওয়া হয়। আর ডাক্তারবাবু বলে, দেখুন, এই ধরনের পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট হয় না। আমি বারবার করে বারণ করছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? প্লিজ এখান থেকে যান, এখান থেকে যান আপনারা। কিন্তু হসপিটালে নার্সিংহোমের সমস্ত জিনিসপত্র গুন্ডাগুলো ভাঙচুর করতে শুরু করে। আর অন্যদিকে বিধান চলে গেছে স্বস্তিককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে বলে। আর তখন ডাক্তারবাবু বলে, এটা কি করছেন? পেশেন্ট সবে রিকভারি করেছে, ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বিধান বলে, ছেড়ে দেওয়ার জন্য তো আর এখানে আসিনি, ওনাকে নিয়ে যেতেই এসেছি। বিধান তাড়াতাড়ি করে স্ট্রেচারে তোলে স্বস্তিককে। আর অন্যদিকে ভজনকে ফোন করতে থাকে কৃপানের বাবা কিরণকান্তি, আর বলে, কাজ হয়েছে? ভজন বলে, কাজ হয়ে যাবে স্যার, আপনি এত চিন্তা করবেন না, আমি তো আছি, বলেছি যখন পুরো কাজটা সামলে দেব তো সামলে দেব, আপনি শুধু একটু অপেক্ষা করুন। এর মধ্যেই বিধান যখনই স্বস্তিককে গাড়িতে তুলে নিয়ে যাবে তখনই চলে এসেছে গীতা। গীতা এসে বিধানকে বেধড়ক মারতে শুরু করে আর বলে, অনেক অন্যায় করেছিস তুই, তোর জন্য আমি সবার কাছে অপরাধী হয়ে গেছি, আমাকে সবাই ভুল বুঝছে, তুই এইবার আর আমার হাত থেকে পালাতে পারবি না, দেখ তোর কি অবস্থা করি। এই বলেই মারতে শুরু করেছে, বীভৎস মারতে শুরু করে। আর অন্যদিকে ডাক্তারবাবুরা এসে আবারও স্বস্তিককে নার্সিংহোমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। আর এদিকে বিধানের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে বলে গীতা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে ভজনের কুকীর্তি, কৃপানের নোংরা প্ল্যান ফাঁস করতে চলেছে বিধান।